বিএসপি এর জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024-এ এক্সক্লুসিভ রিপোর্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সময় টেলিভিশনের সহযোগী বিশেষ প্রতিনিধি এস এম ইকবাল, এবং সেরা ইন্টারভিউ ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন আরেক প্রতিবেদক তাজিম খন্দকার। এই মুহূর্তে তারা আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনাদের দুজনকেই অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ এই ব্যস্ত দিনে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো ইকবাল, এই ধরনের একটা রিপোর্ট যেটা আসলে গোটা দেশে একটা সাড়া ফেলেছে, আমি সাংবাদিকতার পার্সপেক্টিভ থেকে যদি জিজ্ঞাসা করি, মানে একজন সাংবাদিকের এ ধরনের একটা রিপোর্ট করা একটা ড্রিমের মতন একটা জায়গা। এই রিপোর্টটার পেছনে আপনার এফোর্টটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, যদি সব কিছু বলতেন। খুব চমৎকার প্রশ্ন সাবির। আপনি নিজেও রিপোর্ট করেন, সাংবাদিকতা করেন, আপনি আসলে জানেন যে আমাদের আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গাতে। আমরা যখন ওই রিপোর্টটা আসলে পার্টিকুলারলি হচ্ছে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ছিল, গভর্নমেন্টের এগেনস্টে গিয়েছিল রিপোর্টটা। কারণ যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা আসলে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের একটা সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, তাদেরই সৃষ্টি করা। তারা দোকান বরাদ্দ দিয়েছে এবং যেই রেটে তারা দোকান বরাদ্দ দিয়েছে আসলে সেই রেটে চেয়েও কয়েক শগুণ বেশি রেটে থার্ড পার্টি বা ফোর্থ পার্টি হচ্ছে ক্রিমটা খেয়ে নিচ্ছে। সরকার কোটি কোটি টাকা, 100 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে প্রত্যেক বছরে। তো এটা নিয়ে যখন আমি ভাবলাম যে একটা রিপোর্ট করি, তখন সবচেয়ে বড় অসহযোগিতাটা পেয়েছি ওই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। এবং সেখান থেকে কিন্তু অফিসিয়ালি আমার সঙ্গে কোনো রকমের কোনো কথা বলা হয় নাই। অনেক ইনফরমেশন দিতেও হচ্ছে, তারা গড়িমসি করেছে। তারপরেও রিপোর্টটা করেছি দিন শেষে এবং রিপোর্টটা প্রশংসিত হয়েছে এবং আজকে পুরস্কার পেয়েছে। আসলে দিন শেষে পুরস্কার পেলে প্রশান্তি লাগে, তবে একই সঙ্গে পুরস্কার আমি মনে করি একটা চাপ। সামনের দিনে হচ্ছে আরও ভালো কাজ করার যে একটা প্রেশার অবধারিতভাবে চলে এসেছে। হয়তো চেষ্টা করবো সামনের দিনে হচ্ছে আরও ভালো কাজ কিভাবে উপহার দেওয়া যায়। সেটা তো অবশ্যই, এবং আপনার কাছে আবারও আসবো। তবে তাজিন, আপনার কাছে জানতে চাই, এই এত সব প্রতিবন্ধকতার মাঝে আপনার যে ইন্টারভিউটা বেশ সাড়া ফেলেছিল, সেই ইন্টারভিউটা, ঋতুপর্ণা চাকমা, সেই ইন্টারভিউটার পেছনের গল্পটা কি ছিল? সাবির, আপনাকে ধন্যবাদ। সাফ জিতে যখন দ্বিতীয়বার বাংলাদেশ সাফ জিতলো, তো নারী ফুটবলারদের নিয়ে আসলে বাংলাদেশের মানুষের নারী ফুটবলটাকে নিয়ে এই তুমুল আগ্রহ, যেখানে আসলে আশাটা দেখে বাংলাদেশের মানুষ, ভক্তরা। সো তারা যখন সাফ জিতে বাংলাদেশে আসলেন, তার পরের দিনই আসলে অন্য কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার আগে তাকে নিয়ে আসলে নিজেদের স্টুডিওতে একটা পডকাস্টের আয়োজন করা, দ্যাট ওয়াজ কাইন্ড আ চ্যালেঞ্জিং থিং, যে তাকে আসলে ম্যানেজ করা। এবং তখন বাফুফের একটা রেস্ট্রিকশনও ছিল, যে এবং বাংলাদেশি মিডিয়ার যে একটা আগ্রহ, এক্স্যাক্টলি সবাই কে কার আগে নিয়ে যাবে, কে কার আগে আসলে ইন্টারভিউটা করে সেটা অন এয়ার করবে দর্শকদের জন্য। সো সেই চ্যালেঞ্জটা আমাকে খুব খুব ফেস করতে হয়েছে এবং সেটা ওভারকাম করে ঋতুপর্ণা চাকমাকে স্টুডিওতে এনে তার ইন্টারভিউটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দর্শকের কাছে পৌঁছে দেওয়া, দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জিং থিং। যে আমাকে আসলে খুব সেকেন্ডের গতিতে আসলে কাজ করতে হয়েছে। খুব আমি স্টাডি করার সময় পাইনি, বা আমি খুব রেস্টের সময় পাইনি যে আমি ভাববো আসলে আমি তাকে নিয়ে কোন ধরনের প্রোগ্রাম করবো। বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট। যে মানুষ জানে ঋতুপর্ণা অনেক স্ট্রাগল করে উঠে এসেছেন, কিন্তু তার বাইরেও ঋতুপর্ণার অনেক গল্প আছে যেগুলো আসলে মানুষকে অনুপ্রেরণা দিতে পারে। ঋতুপর্ণার বিভিন্ন ধরনের স্ট্রাগলস, যেমন তার পরিবারের স্ট্রাগলিং পিরিয়ডটা, সে কিভাবে আসলে এরকম প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে এসেছেন, তার বাইরে গিয়েও তার যে যাত্রাটা ছিল, কোচ কে ছিল, বা তার পছন্দের জিনিসগুলো কে ছিল, ইন্টারেস্টিং পার্টগুলো আমি রাখার চেষ্টা করেছি, যেটা আসলে দর্শকদের কাছে ওই ব্যাপারগুলো অনেক আগ্রহের। এবং এটাই হয়তো একজন সাংবাদিকের সার্থকতা। ইকবাল, যেমনটা বলছিলাম আর কি, দ্রুততম সময়ে একটা সংবাদ অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়া। আপনার সেই রিপোর্টের পরে একটা ফলো আপ আমরা দেখলাম সারা দেশে সব মিডিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে সাবেক মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাকেও দেখলাম যে সে খুব একটা তৎপরতা দেখা গেল। এই জায়গাটা তো একটা স্যাটিসফ্যাকশন জায়গা, যে আপনার যখন রিপোর্টটা এক্স্যাক্টলি এই জায়গায় যেমন হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন আছে, এই যে আসলে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ঠিক একইভাবে হচ্ছে আমার কিন্তু কিছু আক্ষেপও রয়ে গেছে। এই রিপোর্টটা কি করেছে, ব্যক্তিগতভাবে আমাকে সমৃদ্ধ করেছে। আমি একটা ট্রফি পেয়েছি, একটা রিকগনিশন পাচ্ছি, সবার কাছ থেকে ক্ল্যাপিংস পাচ্ছি, কিন্তু আক্ষেপের জায়গাটা কোন জায়গায়? আমি রিপোর্ট করে আমি উপকৃত হয়েছি, কিন্তু দেশ উপকৃত হয় নাই। এই রিপোর্টটা অনিয়ার হওয়ার পর খুবই সাড়া পড়ে। ক্রীড়া উপদেষ্টা হচ্ছে ছুটে গিয়েছিলেন, সেখানে কয়েকটা দোকানে অভিযান চালিয়েছিলেন, দলিল দস্তাবেজ নথি সবকিছুই বের করেছেন। কিন্তু পরবর্তীতে এই যে শুভঙ্করের ফাঁকিটা, যে 100 কোটি টাকা যে হচ্ছে হাফিস হয়ে যাচ্ছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি যে ক্রিমটা খেয়ে চলে যাচ্ছে, এইটার জন্য যে কার্যকর পদক্ষেপটা নেওয়া দরকার বা এটা যে প্রতিরোধ করা দরকার, সেটা কিন্তু আজ পর্যন্ত ক্রীড়া পরিষদ করে নাই। তার মানে গণমাধ্যম বা হচ্ছে আমরা যারা গণমাধ্যম কর্মী,
আমাদের হচ্ছে একটা লিমিটেশনস আছে, আমরা শুধুমাত্র হচ্ছে প্রবলেমটা তুলে আনতে পারি, আমাদের কাছে কিন্তু সলিউশন নেই। কিন্তু অনেকে কিন্তু মনে করে যে মিডিয়াকে জানালে পরে এটার একটা সমাধান আসবে, আসলে সমাধানটা কিন্তু ওই কর্তা ব্যক্তি যারা ওই দায়িত্বশীল জায়গায় রয়েছে তাদেরই কিন্তু করতে হবে। আমি আজকে আবারও বলছি, আসলে আমি সেই দিনই আমার এই পুরস্কারটা হচ্ছে আসলে পরিপূর্ণ হবে যেদিন আসলে দেখব যে জাতীয় ক্রীড়া পরিষদের যত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে ন্যায্য ভাড়া, রেগুলার প্রাইস, অর্থাৎ এই 2026 সালের ভাড়া অনুযায়ী সেই রেভিনিউটা যদি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের কোষাগারে জমা হয়, তবে হচ্ছে আসলে আমার রিপোর্টের এবং সার্থকতা। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা আপনার এই কথাটা শুনবে এবং আপনার যে রিপোর্ট, ফলো আপ রিপোর্ট, সেটাও হয়তো চলমান থাকবে। তাদের আপনার কাছে আবারও ফিরতে চাই, নারী ফুটবল নিয়ে আমরা দেখেছি যে আপনি বরাবরই খুব সরব বেশ কিছু সংবাদ করেছেন যেখানে আসলে নারী ফুটবল নিয়ে খুব একটা আলোচনা হয় না। সাম্প্রতিক সময় হয়তো কিছুটা আলোচনা হচ্ছে। নারী ফুটবলে এই মিডিয়া হাইলাইটস পাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যত মানুষ জানবে ততই আসলে নারী ফুটবলের অর্জন কি, তাদের সফলতার জায়গা কোনটা, সেটা নিয়ে মানুষ জানতে পারবে এবং আগ্রহের জায়গাটা তো তখনই আসবে। নারী ফুটবলে অর্থ সংকট এটা আসলে অনেক আগে থেকে, সেটার কারণ একমাত্র কারণ হচ্ছে স্পন্সর সংকট, বা স্পন্সররা যেভাবে পুরুষ ফুটবলের দিকে এগিয়ে আসে নারী ফুটবলে সেভাবে আসে না। এক ঢাকা ব্যাংক ছাড়া কিন্তু আমরা এর আগে আমরা খুব একটা দেখতাম না কোনো স্পন্সর এসেছে বা খুব বড় কোনো অর্থ তাদেরকে দিচ্ছে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে যত আমরা প্রচার করতে পারবো, তাদের সফলতার জায়গাটা যত আমরা তুলে ধরতে পারবো, অবশ্যই শুধু সফলতা না, ডেফিনেটলি গঠনমূলক সমালোচনাও আমরা করতে পারি, তাদের ভুল থাকলে সেটা নিয়েও আমরা সমালোচনা করতে পারি, বাট যত আমরা তুলে ধরতে পারবো ততই আসলে মানুষ অ্যাওয়ার হবে এই বিষয়টা নিয়ে, মানুষ তত জানবে। সো সেই ক্ষেত্রে নারী ফুটবলারদের এই যে সবাই কিন্তু অনেক মিডল ক্লাস ফ্যামিলি বলি, আমি ছোট করতে চাচ্ছি না, বাট ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন, কেউ বা আরো নিম্ন ফ্যামিলি থেকে উঠে এসেছেন, নিম্নবিত্তদের মধ্য থেকে। সো তাদের আসলে অর্থের সংকটটা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। ফেডারেশন থেকে যেইটুকু টাকা পাচ্ছে ওই টাকাটা তো তাদের জন্য ইনাফ না, তাদের ফ্যামিলি চালানো, তাদের নিজেদের একটা এক্সপেন্সেস। সো আমার মনে হয় যে এই প্রচারণার মাধ্যমে আসলে তাদের সাফল্যের কথাগুলো মানুষ জানবে এবং মানুষ আরো আগ্রহী হবে। অবশ্যই অবশ্যই, এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং এই ভালো কাজটা চলমান থাকুক, আরো অনেক বেশি অ্যাচিভমেন্ট আসুক, আপনাদের জন্য শুভকামনা। দর্শক, কথা বলছিলাম দুই সহকর্মীর সঙ্গে যাদের আসলে অর্জন এই দিনটাকে বিশেষ করেছে।